লক্ষ টাকার উপর মাইনা পায় কিন্তু বউকে হাত খরচ দিয়ে গেল মাসের মন্দি 500 টাকা। জানি না আবার কখন ছুটিতে আসবে, কবে ছুটিতে আসবে, কোন মাসে ছুটিতে আসবে, কোন মাসের জন্য ডিউটিতে গেল, কিচ্ছু বলে যায়নি। শুধু 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললো এটা তোমার খরচ। আচ্ছা, এই 500 টাকায় কি হয় ভাবছো? এমন কেমন ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ফৌজি বর আমাকে ছুটিতে যাওয়ার আগেই 500 টাকা হাতে ধরিয়ে দিল। কিন্তু এর পিছনে একটা অনেক বড় গল্প আছে। চলো গল্পটা শুরু করি। আমার মেয়ের খাওয়া খরচ, ডাইপার বা এভরিথিং যেগুলো লাগে আমার মেয়ের, সেগুলো দিয়ে চলো স্টার্ট করি ভিডিওটা। এখানে রয়েছে মামামের টিস্যু, মামামের ডাইপার আর 3 প্যাকেট দুধ, যেটা মামাম খায়। এই মামাম এই দুধটা খাওয়া হয়। এবার এটা স্টেজ 1 এর কৌটো, আমি কৌটোটা চেঞ্জ করিনি, এখন স্টেজ 2 চলছে, তারপর লেখাই রয়েছে, কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হয়নি। আর এই প্রোডাক্টটার দাম তোমরা মোটামুটি সবাই জানো, যাদের কাছে বেবি আছে বাড়িতে, তারা খাওয়া এই প্রোডাক্টটা তো মোটামুটি সবাই জানো যে প্রাইস বা কস্ট কতটা, আর এটা একটা মানে বেবির ফুডের কত দাম আছে। তো এটা আমি ছেড়ে দিলাম, এখানে আর একটুখানি আছে। তো এই প্যাকেটগুলো 3টে দেখছো, এটা হচ্ছে মামামের 9 দিনের খাবার। আমি 3 দিন হচ্ছি, যদিও চলে 2.5 দিন, মানে একটা প্যাকেট 2.5 দিন করে যায়। আর বাকি তাও আমি 3 দিন হচ্ছি, 3 দিন করলে মানে এটা 9 দিন যাবে। তো সেই হিসাবে 30 দিনের মধ্যে লাগে হচ্ছে 10টা প্যাকেট। তো 10টা প্যাকেটের কস্ট এবার তোমায় দেখাচ্ছি আমি। পার প্যাকেটের কস্ট হচ্ছে 775, ইন্টু যদি আমি 10 করি পার মান্থ, তাহলে 7750 করে দুধের প্যাকেট আমার মামামের লাগে। আমার মেয়ের এজ সবে মাত্র 9 মান্থ, আর কয়েকটা দিন হবে হয়তো, মানে 9.5 মাসে ধরছি আমি, এখন 10 মান্থ পড়েনি। এই এপ্রিলে 19 তারিখে আসলে পারে 10 মান্থ কমপ্লিট হবে, মানে 10 মান্থ পড়বে। তো জুনে ওর বার্থডে, ফার্স্ট ইয়ার বার্থডে আসবে ওর। তো ওর ন্যানটা খাওয়ানো হয় আমার মামামকে যখন ওর বয়স মাত্র 1 মাস, মানে ও আমার ব্রেস্ট মিল্ক ছেড়েছে 1 মাস বয়স থেকেই, তখন থেকে এই ন্যানটা খাওয়ানো হয়। তখন হয়তো পরিমাণটা কম লাগতো, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে, একটা প্যাকেট 2.5 দিনও যায় না। আমি তাও 3 দিন হিসেবে ধরলাম, তো সেই হিসাবে আমি বললাম হচ্ছে আমার মেয়ের 10টা প্যাকেট লাগে দুধের প্যাকেট। এবার এমন না যে আমার ব্রেস্ট মিল্ক নেই, কিন্তু আমার মেয়ে খাবে না সেখানে আমি কিছু করতে পারবো না। বাচ্চা মানুষ, ওর চয়েস যেটা সেটাই ও খাবে, আমি তো আর জোর করতে পারি না। আমি অনেকবার ট্রাই করেছি ব্রেস্ট মিল্ক দেওয়ার জন্য, কিন্তু ও খায় না। আর এমন না যে আমার ব্রেস্ট মিল্ক নেই, আবারও বলছি আমি, কিন্তু প্রবলেমটা যে এক জায়গায় আমার মেয়ে যদি যখন না খায়, আমার কিছু করার নেই, যেহেতু 1 মাস বয়সে তোলা খায়, সেক্ষেত্রে আমি কিছু করণীয় আমার কাছে নিয়ে আমাকে কিনে খাওয়াতে হয়। আর হ্যাঁ, হয়তো অনেক রকম মানে ফুড রয়েছে, বেবি ফুড বা মিল্ক রয়েছে, যেরকম স্যারালাক্স থেকে শুরু করে বা অন্য কিছু ডাক্তার লিখে দিয়েছিল, কিন্তু খাওয়ানোর পরে আমার মেয়ের পট সমস্যা হচ্ছিল, কিন্তু দিইনি। আর এখনো মেয়ে বাইরের কিছু সেরকম খায় না, যেরকম সামান্য একটু ভাত হয়তো আমি খাচ্ছি, তখন একটু গালে দেওয়া হয়, বা ডিম থেকে শুরু করে ফল থেকে শুরু করে একদম সামান্য সামান্য, কিন্তু এতে মেয়ের পেট ভরে না, কারণ মেয়ে যতটা বড় হয়নি, দাঁত উঠেছে হয় মাত্র 4টে। এই মুহূর্তে আমি এখন বেকার, তো মেয়ের খরচ আমি চালাতে পারি না, সবটা আমার হাজবেন্ডই করে। এবার শুধু দুধের কস্ট বললাম, এবার আসি ডাইপার নিয়ে, চল। এই প্যাম্পাসটার কস্ট হচ্ছে 350। তো এটা প্যাকেটটা যদি কিনে নেওয়া হয়, মানে এখন এটাই কেনা হচ্ছে, এইটা দাম হচ্ছে 350। এটা যায় হচ্ছে মানে 10 দিন হয়তো ম্যাক্সিমাম। তো মাসে 3 থেকে 4টে প্যাম্পার্স লাগে আমার মেয়ের। তো এটা হচ্ছে প্যাম্পার্সের কস্ট। 350 করে যদি আমি 4টেই ধরি, সেটা তোমরা হিসাব করে না কতটা কস্ট যাচ্ছে এটাতে। এই দুটো মিলেই প্রায় 10,000 এর কাছাকাছি। তারপর দেখো টিস্যু, টিস্যু লাগে দুটো। আমার মেয়ের মুখ থেকে পরিষ্কার করে বা সবকিছুই আমি টিস্যু দিয়ে পরিষ্কার করি। এটা ভিআইপি না, বাট আমি এটা ইউজ করি। আমার মানে জল দিয়ে সবসময় সবকিছু করা হয় না। এটার কস্ট হচ্ছে 380 রুপিস। তো 380 করলে দুখানা লাগে, 280 রুপিস, সরি। তো এটার কস্ট তোমরা হিসাব করে নাও কত হতে পারে। তো এইটা এরকম লাগে আমার আমার মানে মাসে দুটো লাগে এরকম। এখনো শেষ হয়নি লাস্ট প্যাকেটটা, এই কটা আছে। আর এটাও 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর থেকে হয়তো আমি মাঝে মাঝে একটু ইউজ করে নিই, যার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমিও ঘুম থেকে উঠে টিস্যু দিয়ে মুখ টুক পরিষ্কার করি, বা বাইরে টাইরে গেলে পরে আমি ইউজ করি, যার জন্য 2 প্যাকেট লাগে। তো ছেড়ে দিলাম এটা। এটা গেল দুধ, ডাইপার, আর এদিকে আমার মেয়ের টিস্যু। এবার হচ্ছে এর ওষুধ, মেয়ের ডাক্তার খরচ। এবার ডাক্তার দেখাতে গেলে 350 যে ডক্টর ভিজিট নেই, তারপরে কালাখানিক ওষুধ লেখে। মেয়ের আবার র্যাশের প্রবলেম আছে, মানে গলায় হাড় পড়ালে পরে প্রচন্ড র্যাশ ওঠে। সেই একটা মলমের দাম প্রায় 550 টাকা। সেটা আমাকে সবসময় ক্যারি করতেই হয়, কারণ মামাকে যখন হাড় টাড় পড়ানো হয়, তারপরে এখন গরমে সিজন এসে আরো মানে প্রচুর পরিমাণে র্যাশ হয় আমার মেয়ের। স্কিন প্রবলেম আছে, বেবিদের আমি এখন কোনো ক্রিম টিম লাগাতে পারবো না, কিন্তু হ্যাঁ, ডক্টর প্রেসক্রিপশনে যেগুলো দেওয়া হয় মেডিসিন, সেগুলো ইউজ করা হয়। ওর পাউডার আলাদা, 2 রকমের পাউডার আছে। তো একটা পাউডার আমার এখন এই রুমে আছে কিনা জানি না, মেবি মায়ের রুমে আছে। তো সবকিছু মায়ের রুমে থাকে, মাঝে মা ওকে দেখভাল করে, দেখাশোনা করে ক্রিম টিম গুলো। তো 2 রকমের হেয়ার অয়েল, 2 রকমের শ্যাম্পু, 2 রকমের ক্রিম, 2 রকমের বডি অয়েল, তারপর মামামের সবকিছু 2 রকমের আছে। মানে নর্মাল যখন থাকে, যখন র্যাশ হয় না, তখন একটা ইউজ করানো হয়, র্যাশ বেরোনোর পর একটা ইউজ করে, সেটা আমাকে কন্টিনিউয়াসলি ইউজ করিয়ে যেতে হয়। এটা গরম শীত বলে না, এটা মামামের স্কিন যখন থেকে হয় তখন থেকেই প্রবলেম। এটা আমার হাজবেন্ডেরও ছিল, হাজবেন্ডের ছেলেরও ছিল, আমার মেয়েরও এসছে। তো এটা ওদের মানে ব্লাড থেকে এসছে, তো এখানে কিছু করণীয় নেই। তো আমাকে এইভাবে ক্যারি করতে হয়। তো মাসে ওষুধ খরচই প্রায় 2 থেকে 2,500 টাকা। এবার তুমি যদি সব কস্ট গুলো, বা তোমরা যদি সব কস্ট গুলো একটা একটা মিলে থাকো, তো আমার মামামের খরচ প্রায় 15,000 টাকা চলে আসে পার মান্থ, এইটুকু 9 মাসের বয়সের বাচ্চা। তারপরে আসে আরেকটা হিসাব নিয়ে, যেটা আমার হাজবেন্ড আমাকে দিল আজকে। ও আমার ডেলিভারিতে, মানে প্রেগনেন্সি থেকে ডেলিভারি পর্যন্ত টোটাল 1.5 লাখ টাকার উপর খরচা করেছে আমার উপর। এবার 1.5 লাখ টাকা কিসে? প্রথম খরচটা আমি বলে দিই, হচ্ছে নার্সিং হোমের খরচ 55,000 লেগেছে। এবার নার্সদের, আয়াদের সবাইকে কিন্তু আলাদা আলাদা টাকা দিয়েছিল। মানে ডেলিভারি ডিসচার্জ হওয়ার পরে আমাকে 3 জন আয়া দেখেছিলেন। সেই 3 জন আয়া হয়তো সেখান থেকে, মানে নার্সিং হোম থেকেই টাকাটা তারা স্যালারি পায়, কিন্তু আমার হাজবেন্ড সবাইকে 1,000 টাকা করে দিয়েছিল বকশিস হিসেবে। আর তারপর শাড়ি দেওয়া হয়েছিল, আমার বাপের বাড়ি থেকে শাড়ি গেছে তাদের জন্য একটা করে, আর আমার হাজবেন্ড 500 টাকা করে দিয়েছিল। ইভেন নার্স যে সিস্টাররা আমাকে স্যালাইন দিয়েছে, তাদের সবাইকে মিষ্টি খাওয়ার জন্য 200 টাকা করে দিয়েছে। যে মানে আমাকে ওটি রুম থেকে বার করেছিল, আই ডোন্ট নো কি বলে, কি নামে ডাকে, তারা আমাকে যারা হেল্প করেছিল সবাইকে হাজবেন্ড 200 টাকা 500 টাকা করে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য। যেহেতু ওর মেয়ে হয়েছে, ওর মেয়ে প্রচুর শখ ছিল ছোটবেলা থেকে, মানে যেমন আফটার ম্যারেজ বা বলো, আমরা যখন বন্ধুত্ব ছিল তখন থেকে খালি বলতো ওর মেয়ের প্রচন্ড শখ।
মেয়ে হচ্ছে সেই শখ পূরণের জন্য এতটা খরচ করেছে। আর পিজ্জার টাকাটা আমার বাবা দিয়েছে 6,500 টাকা। কারণ ও এই পিজ্জার ব্যাপারটাতে ও রাজি ছিল না। এই পিজ্জা ওর মেয়েকে নাচাবে বা কিছু হবে। তাও নাচানো হয়নি। পিজ্জা দিয়ে আমার মেয়েকে জাস্ট আশীর্বাদ করে গেছে। আর 6,500 টাকা বাবা আলমারি থেকে বের করে দিয়েছিল। আর গাড়ি খরচ বা সেখানে সামথিং যা খরচ হয়েছে সবকিছুই বাবাই করেছিল। কারণ হাসব্যান্ড তখন দিল্লিতে ছিল পোস্টিং, আর ফোন বন্ধ ছিল বলে আসতে পারেনি। তো সেই টাইমটা অনেক অন্যরকম সিচুয়েশন ছিল একটা। কিন্তু অ্যাডমিট হওয়ার সময় 10,000 টাকা আমার বাবা দিয়েছিল। বাকি টাকা ডিসচার্জ থেকে শুরু করে সবকিছু আমার হাসব্যান্ড করেছে। আর প্রত্যেক মাসে আমার ডেলিভারি আগে প্রেগন্যান্সি চলাকালীন প্রায় 10 থেকে 12,000 টাকা টেস্ট খরচা লাগতো। সবথেকে ভালো জায়গা থেকে টেস্ট করাতো সুরক্ষা। সবাই জানো মোটামুটি ইন্ডিয়াতে যারা আছো তারা সবাই জানো। সুরক্ষা কেমন চার্জ নেয় প্রত্যেকটা টেস্টে। তো সেই টেস্ট একটা ব্লাড টেস্ট 3,500 4,000 টাকা। তারপরে ইউট্রাসের টেস্ট যেগুলো থাকে, বেবি বামের টেস্ট যেগুলো থাকে, বেবির যে টেস্টগুলো থাকে, সব টেস্ট খরচ আমার যেমন বিলগুলো আছে। তো সেখানে 10 থেকে 12,000 টাকা করে খরচ লাগতো প্রত্যেক মাসে। যেহেতু আমার ইউট্রাসে বেবির সাথে সাথে টিউমার ছিল, তার জন্য আমাকে প্রত্যেক মাসে টেস্ট করতে দিয়েছিলেন আমার ডক্টর। তারপর ডক্টর মেডিসিন আছে। ৫ থেকে ৬,০০০ টাকা মেডিসিন আমার চলতো। ইউরিন এর আলাদা, আমার ইনফেকশন ছিল বলে ইউরিনের আলাদা। প্রত্যেক মাসে ৩ থেকে ৪ রকমের ওষুধ চলতো। তারপর ক্যালসিয়াম আছে, আয়রন আছে, এভরিথিং যারা প্রেগনেন্ট মহিলা বা প্রেগনেন্ট হয়েছে আর আগে ডেলিভারি হয়ে গেছে সবাই জানো কতটা কস্ট। এবার সেইসব কস্ট মিলিয়ে আমার হাসব্যান্ড যখন বিল ক্লেম করে তার অফিসে, সে ১৪,৫০০ টাকা পায়। যেখানে ১.৫ লাখ টাকার উপর খরচা হয়ে গেছে। এবার যখন আমি এখন বলছি অ্যাজ এ কোশ্চেন হিসেবে করছি, যখন আমি এখন আজকে সকালে ও চলে গেছে ডিউটিতে, যাবে মানে বের হবে ২টো বাজে। ওর বিকালে ওর ট্রেন রয়েছে, এখন দিল্লি যাবে। দিল্লিতে ৫ দিনের কাজ আছে, ট্রেনিং আছে। দিল্লিতে কাজ দিকে আবার সেখান থেকে ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর যাবে। তো আজকে সকালে যখন হয়েছিল আমি জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা ক্লেম টেম, তো বলছে যে হ্যাঁ ক্লেম আমি হয়তো 50% বা 75% পাওয়ার কথা, কিন্তু সেটা ওদের যে মানে যেগুলো ওদের বলা থাকে না যে এই এই হসপিটাল থেকে বা এই নার্সিং হোম থেকে ডেলিভারি হতে হবে বা ট্রিটমেন্ট করাতে হবে, তাহলেই তারা কিন্তু ছাড় দেবে, তাহলে ছাড় দেবে না। আর যদি ক্লেম করো তার জন্য ওই যে একটা পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে দিচ্ছে, যেমন ১.৫ লাখ টাকা খরচা হয় 14,500 টাকা দিয়ে দিচ্ছে, এইটুকুই। কারণ তারা বলছে যে সরকারি চাকরি করো, সরকারি জায়গা থেকে তুমি কেন চিকিৎসা করাওনি, এটাই হচ্ছে কথা। তো মানে শুনতে ভালো লাগে যে একটা বড় র্যাঙ্কে আছে বা দেশের সেনা অনেক কিছু ফেসিলিটি পাবে, তার ওয়াইফ তার ফ্যামিলি আছে, এরকম কিছুই না। যেহেতু আমি বেসরকারি জায়গা থেকে বাচ্চারা হয়েছি বা বেসরকারি জায়গা থেকে আমি চিকিৎসা করিয়েছি বা বেসরকারি জায়গা থেকে আমি ট্রিটমেন্ট গুলো করিয়েছি, তো তা সেখানে হবে না। প্লাস আরো ডাক্তারের সাইন লাগবে, যে ডাক্তার আমাকে ওটি করিয়েছে, যেখানে ডিসচার্জ হয়েছি বা যে ডাক্তার দেখিয়েছি, যেহেতু ডাক্তার একজনই, আমার যে ডাক্তার দেখিয়েছি আমি সেই ডক্টর একজন, আর যিনি ডেলিভারি করছে সেই ডক্টরও একজনই। কিন্তু তাও হলেও এত কিছু ধাপ পেয়ে তারপরে গিয়ে 14,500 টাকা ক্লেম করা হয়। তো মানে টাকার অ্যামাউন্ট হয়তো অনেক, কিন্তু সেই সুবিধা হয়তো নেই। এবার হ্যাঁ, সরকারি জায়গা থেকে করালে হয়তো অনেকটা ছাড় পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে সরকারি জায়গা থেকে করানোটা কি মানে পসিবল ছিল আমার কাছে? হয়তো না, কারণ সে ছিল না আমার কাছে। আর যে টাইমে ডেলিভারি হয় সেই টাইমে যুদ্ধের অবস্থা, সারা দেশে কি অবস্থা তো সবাই জানি আমরা। সেটা আমি আর তুললাম না, অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা। এবার আমি কেন এই ভিডিওটা নিয়ে আসলাম, এই যে আজকে আমার হাসব্যান্ড ছুটি যাচ্ছে, আমাকে ৫০০ টাকা দিয়ে গেল মাসের খরচ। এবার ৫০০ টাকায় আজকের দিনে কি হয়? কিচ্ছু হয় না। একটা ফোনের রিচার্জ করতে গেলেও ৩৫০ টাকা চলে যায়। আমি যেহেতু জিও কোম্পানির সিম ইউজ করি, তো আমাকে ৩৫০ টাকা আমাকে প্রত্যেক 349 আমাকে প্রত্যেক মাসে কস্ট দিতেই হয়। এটা আজ থেকে না, আমি বোর্ডিং থেকেই আমি প্রায় যখন জিও এসছে তখন থেকে আমি সিমটা ইউজ করছি, ফোনের সিমটা। আর যে হ্যান্ডসেটটা ইউজ করছি সেটা 52,000 দাম, ভিভোর একটা ফোন, খুব ভালো একটা কোম্পানির ফোন, তো সেটা ইউজ করছি। আইফোন ছিল আমার, আমি এটা বিক্রি করে দিয়েছি। আমি এখন কেনার মতো সামর্থ্য নেই, আর বা হাসব্যান্ড ওকে গিফট করে সেটা সামর্থ্য এখন আমাদের নেই, যেহেতু এত কস্ট সব দিক থেকে বলতে গেলে। আজকে ভিডিওটা করার একটা কারণ, এই যে আমার আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে না অনেকে আমার উপর হাসে, অনেক কথা বলে। বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে এখন সম্পর্ক রাখে না। একটা টাইমে তো আমার হাই ফাই লাইফস্টাইল ছিল, আমার একটা হাই র্যাঙ্কে চাকরি ছিল, যার জন্য এখন নেই। তো আমার পরিস্থিতি এখন একটু অনেকটাই নড়বড়ে। তো অনেকে হাসে। আজকে একটা পোস্ট করেছি, যার জন্য পোস্টটা হয়তো অনেকে কাছে পৌঁছেছে, যে তারা কি দেখতে আসে যে আমি কেমন আছি, কি হালে আছি, বা আমার হাসব্যান্ড আমার সাথে থাকে কি থাকে না, সামথিং এরকম কিছু। অনেকে ভেবেই না যে হ্যাঁ, হ্যাঁ, আমার ওই নেগেটিভ পোস্ট গুলো দেখে যে আমি যখন ডিভোর্সটা হয়েই যাবে, এগুলো আমার একটু বেশ মজা নেওয়ার জন্যই করি পোস্টটা। মানে এটাই না যে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, কারণ আমি ডিভোর্স নেওয়ার জন্য আমি বিয়েটা করিনি। আর আমাকে ডিভোর্স নেওয়ার আগে আমার এই পুচকি মেয়েটা যে ঘুমাচ্ছে, ওকে মাথায় রেখে তারপর ডিভোর্সের কথা এগোতে হয়। আর ডিভোর্স এখন ভাবিও না। এবার হচ্ছে ৫০০ টাকার ব্যাপারটা। দেখো এই মুহূর্তে আমি বাইরে থাকি। আমার বাইরে বেরোনো হয় না। কোনো কাজের জন্য বাইরে বেরোতে হয় না। আমার কোথাও যাওয়া লাগে না। আর রইলো একটা পারফিউম, আমি তোমাদেরকে জিনিস দেখাই। আমি সেদিনকে ঈদের আগে আমার কাকার মেয়েকে আমি একটা পারফিউম গিফট করে দিয়েছি। গিফট না, আমি করেছিলাম, দিয়ে দিয়েছি। এনগেজ। এটা হচ্ছে আমার ফেভারিট পারফিউম। আমি এটা ছাড়া কিছু ইউজ করি না। হ্যাঁ, হাসব্যান্ডের কিছু, কিছু পারফিউম ইউজ করতাম, কিন্তু গন্ধটা আমার পুরনো কিছু স্মৃতি মনে করি দেয় বলে আমি ইউজ করি না, ইগনোর করি। আর যেদিন থেকে আমি মানে নামাজ-টামাজ পড়া শুরু করেছি, হাদিস শুনেছি যে মানে পারফিউম বা সুগন্ধি বা আতর ইউজ করে মানে শুধু এখন হাসব্যান্ডের সামনে যাওয়া যায়, বাকি আর আদার্স কোথাও যেন কেউ গায়ের গন্ধ সুগন্ধি গন্ধ না পায়, সেটা হারাম হয়ে যাবে। তো এই হালাল হারাম চলতে গেলে আমি এখন পারফিউম ইউজ করা বন্ধ করে দিয়েছি। আর প্রেগন্যান্সি চলাকালীন আমি কোনো গন্ধই সহ্য করতে পারি না। ইভেন আমি যে ডাভ সাবান ইউজ করি সেটা আমি ইউজ করতে পারতাম না। এবার রইলো আমার খরচা। আমার খরচ হচ্ছে মাসে ২ টো সাবান লাগে। ডাভ সাবান বা এনি সাবান যেটা আমি পাচ্ছি ইউজ করছি। তো ডাভটাই বেশি আমি প্রেফার করি। আমি তো মাঝখানে আমার মেয়ে জনসন বেবির অনেকগুলো মানে সাবান ছিল। তো সেই সাবানগুলো ইউজ করে ফেলেছি। কারণ একটাই, আমার মেয়েকে জনসনের কোনো রকম মানে সাবান, শ্যাম্পু, অয়েল ইউজ করলেই র‍্যাশটা বেশি হয়ে যেত। যার জন্য এটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি ইউজ করছি, ওটা তো কেউ তো যাবেন একটা বড়, বড় প্যাকেটের সাবান, শ্যাম্পু। তো সাবানটা আমি ইউজ করি, শ্যাম্পুগুলো ইউজ করার হ্যান্ড ওয়াশের জন্য রেখে দেওয়া হয়েছে। শ্যাম্পুটা বা অয়েলটা ফেলে দেওয়া হয়েছে। কেউ ইউজ করেনি, বেবি নেই আমার এখানে দেওয়ার মতো। তো কে নেবে কি নেবে না, হয়তো পুরোনো প্রোডাক্ট, এর জন্য আমি ওকে দিইনি। বাট শ্যাম্পুটা হ্যান্ড ওয়াশের জন্য রাখা হয়েছে, আর সাবানগুলো আমি ইউজ করে নিয়েছি। এবার ডাভ সাবান আমার লাগে মাসে ২ টো, হেয়ার অয়েল আমার মাসে ১ টাই লাগে। এবার হ্যাঁ, যেহেতু হেয়ারের লেন্থটা অনেকখানি বড়, তার জন্য শ্যাম্পু অনেকখানি লাগে। তো শ্যাম্পুটা একটাতে হয় না, আমার ৩ খানা শ্যাম্পু লাগে। সেখানে আমার হাসব্যান্ড আমাকে একটা শ্যাম্পুর পুরো কিনে দিয়েছে, যেটা ১৫ দিন চলে যায়। তারপরে থেকে আমার বাবার টাকা থেকেই আমাকে শ্যাম্পু কিনতে হয়। তো সেটা বললাম না আর কিছু। আর ড্রেস আমার কাছে এভেইলেবল প্রচুর আছে।
তো জিনিস তো দেখো, আমার ড্রেস রাখার জায়গা নেই এই আলমারিতে, মানে আমার এই একটা আলমারি এখন আপাতত, আর বাকি দুটো আলমারি এখন শ্বশুর বাড়িতে আছে, সেগুলো লোড। আমি ড্রেস নিয়ে এসেছিলাম, সেই ড্রেসগুলো আমাকে এইভাবে রাখতে হচ্ছে ডিবি করে, যেহেতু আমার আলমারিতে রাখার জায়গা নেই। এখানে আমার ড্রেসগুলো রয়েছে এইভাবে। তো কারণ আমার ড্রেস রাখার জায়গা নেই, আমি শ্বশুর বাড়ি কবে যাবো, কবে ড্রেস রাখতে যাবো জানি না। তো এইগুলো এখন ব্যবস্থা করতে হবে, সেটাই আমি ভাবছি কি করবো। হাজবেন্ড বললো যে একটা আলমারি আর একটা খাটও পাঠিয়ে দেবে আমার বাড়িতে। তখন আমি বললাম যে আলমারিটা এবার রাখবো কোথায়, আর খাটটাই বা রাখবো কোথায়, বা আমি এখন যেহেতু এই চৌকিটা রয়েছে, চৌকিটা এবার রাখবো কোথায়, রাখার জায়গা তো নেই। তো আমাকে বলছে আপনার 6 মান্থের মধ্যে হয়তো বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এখন বললাম যে চাপ নিও না, কোনো বিষয় নেই, নতুন বাড়ি করতেই হবে এখন। আমার বলে এই সবে এই বাড়িটা করতে আমার 3.5 লাখ টাকা খরচা হয়েছে। তো সবে নতুন বাড়ি, 1 বছরও কমপ্লিট হয়নি। এই সামনের মাসে 1 বছর কমপ্লিট হবে। তো এই বাড়িটা করতে তোমার কস্ট লেগেছে না, তো কটা দিন থাকি। তো বলছে না, 1 বছরের মধ্যে আমার মেয়ের জন্য নতুন বাড়ি করে দেওয়া হবে। আজকে সকালে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে অলরেডি বাড়ির সবার সাথে। তো যা হবে ইন ফিউচার তোমরা দেখতেই পাবে। কিন্তু আমার যে ফ্রেন্ড সার্কেল, যার সাথে আমার কথা নেই, যোগাযোগ নেই, যারা আমাকে শত্রু ভাবে বা আমি ওদেরকে শত্রু ভাবি, এরকম বা যারা ইচ্ছাকৃত সম্পর্ক ভেঙে গেছে ভুল বোঝাবুঝির কারণে বা সামথিং এলস যেগুলো হয়েছে, তারা কেন আমার প্রোফাইলে আসে, কি জন্য আসে, দেখতে যে আমি কতটা খারাপ আছি ভালো আছি। আর আজকে দেখো আমি কতটা খারাপ আছি, দেখো আমার ফেসে গ্লো বলে দিচ্ছে, যে গ্লোটা আমি হারিয়ে ফেলেছিলাম মানে প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির আগে একটা ফেস ইনফেকশনের জন্য। দেখো আজকে পুরোপুরি ঠিকঠাক আছে। আজকে কিন্তু আমি জাস্ট বাথ নিয়ে এসেছি, আমি কিছুই না, কোনো ক্রিম আমার ইউজ করতে হয় না, অনলি সেটাফিল ছাড়া। তো আজকে এই যে গ্লোটা আমার ফিরে এসেছে, আমার মেকআপ লাগে না। এখন আমি নামাজ পড়ি বলে আমি সবসময় আইলাইনার কাজল করতে পারি না, কি পড়া ছেড়ে দিয়েছি আমি। তাহলে আমার এখন কষ্ট কিছুই নেই। আমার মেডিসিন লাগে অনলি থাইরয়েডের এখন একটা। হ্যাঁ, আফটার ডেলিভারি আমার অনেকগুলো প্রবলেম চলে গেছে শরীর থেকে। সবথেকে বড় প্রবলেম ছিল হচ্ছে প্রত্যেক মাসে পিরিয়ডের যন্ত্রণা, যেটা হচ্ছে আমার ছিল সিস্ট ছিল। আর আফটার মানে সরি হ্যাঁ, আফটার ম্যারেজ যখন আমার সঙ্গে সঙ্গে উটাতে টিউমার এসেছিল, সেই যে কি যন্ত্রণা, মরণ যন্ত্রণা সমতুল্য। তো সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়ে গেছি, কারণ আমার এখন ওই যন্ত্রণা নেই। আমার বাপেরই হওয়ার সঙ্গে সঙ্গে ওটা ওটি করা হয়েছিল। তার মানে এমন না যে আমার প্রত্যেক মাসে পিরিয়ড হয় না, আমার প্রত্যেক মাসে ডেলি পিরিয়ড হয়েছে আনমিস হিসেবে। মানে অনেকে হয় আফটার ডেলিভারি 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পিরিয়ড হয় না, বাট আমার আফটার ডেলিভারি ডে 1 থেকে মানে যেভাবে কন্টিনিউ হয়ে যায়, সেভাবে প্রত্যেক মাসে আমার কন্টিনিউ ডে ওয়াইজ হয়ে যায়। তো কোনো প্রবলেম নেই। আমার থাইরয়েড আছে বলে আমার শরীরে কোনো প্রবলেম নেই, বা আমি এত প্রচুর পরিমাণে আলু খাই তাতে আমার শরীরে কোনো প্রবলেম নেই, আমি একদম ফিট আছি। হ্যাঁ, একটু প্রবলেম হয়, আমার খুব কোমরে ব্যথা করে, যেটা ইনজেকশনের পরে আফটার ডেলিভারি যেটা হয়। আর আমার হাঁটু ব্যথা, ব্যাস আর কিছু না। আর আমি বাকি সবকিছু ঠিক। এই হাঁটু ব্যথা নিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঠিকঠাক দাঁড়িয়ে বসে সবকিছু ঠিকঠাক চলছে। আমার লাইফ টাইপ একদম বিন্দাস চলছে। হাজবেন্ডের সাথে ভালো লাগছে, হাজবেন্ডের আর একটা বেবিরও এখন প্ল্যান করছে। তো আমি ওকে মানে বললাম যে এখন কি নেওয়া সম্ভব হবে, তোমার কি মানি প্রবলেম নেই তো? কারণ এই আমার বাচ্চার পেছনে 15,000 টাকা মাসে খরচা করে। তারপর নিজের ছেলে 4 ক্লাসে উঠলো, কলেজে এই স্কুলের ফিস পড়েছে হচ্ছে টোটাল 45,000 মতো অ্যাডমিশন ফিস নিল। আর প্রত্যেক মাসে খরচা 22 থেকে 25,000 টাকা। স্কুল বাস, স্কুল ফিস, তারপর টিউশন ফিস, আঁকার ফিস, বই খাতা, খেলনা দেওয়া, বাসে করে যায়, বাসে করে আসে, সবকিছু সবকিছুর জন্য টোটাল 25,000 টাকা। ছেলের পিছনে খরচা, মেয়ের পিছনে 15,000 টাকা খরচা। তো 25 আর এখানে 15 হয়ে যাচ্ছে 40,000। তো 40,000 হচ্ছে ছেলে মেয়ের পিছনে খরচা হচ্ছে। নিজে একটা আলাদা ফ্ল্যাটে থাকে, যার প্রত্যেক মাসে কস্ট খাওয়া খরচ ছাড়া 15,000 টাকা, মেইনটেনেন্স খরচ দিয়ে ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 15,000 টাকা, খাওয়া খরচ আমি ছেড়েই দিলাম। তো সেখানে 15 মানে হচ্ছে 55,000। তো স্যালারি 55,000 ও এখানেই ব্যয় করছে। তারপরে ওর নিজের বাড়ি ইএমআই আছে, যেহেতু 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে রেখেছে, তাকে ইএমআই ভরতে হয় না। সেখানে ইএমআই দিচ্ছে 50,000 টাকার উপরে। তারপর নিজের পার্সোনাল লোনের ইএমআই চালাচ্ছে। ইভেন না, তারপর বাড়িতে এসি চলছে, অত বড় বাড়ির লাইটিং চলছে, অল টাইম সন্ধ্যা হলে লাইট ভর্তি আমার শ্বশুর বাড়িতে। লাইট চলছে, শ্বশুরের দোকান রয়েছে, দোকানে ফ্যান চলছে, ইলেকট্রিক বিল, কাজের লোক আছে 2 বার বাড়িতে কাজ করতে, সেটা খাওয়া খরচ হয়তো দেয় না বাড়িতে, বাকি কাজের লোক গ্যাসে 2খানা গ্যাস চলে সারাদিন, মানে সারা মাসে। তো ডবল সিলিন্ডারের বিল সবকিছু আমার হাজবেন্ডে দিচ্ছে। তো একা একটা মানুষ 1 লাখ টাকার উপরে স্যালারি পেয়ে আর কি করতে? তারপর সেভিংস আছে, পোস্ট অফিসের সেভিংস আছে দুটো, ও নিজের নামে একটা, ছেলের নামে একটা 5,000 করে। তারপর হচ্ছে বছরে এলআইসি আছে। এখন আমার মেয়ের নামেও ইনভেস্ট করা শুরু করছে। তাহলে একটা ছেলে ইনভেস্ট করছে, লোন দিচ্ছে, ইএমআই দিচ্ছে, মেয়ের খরচ দিচ্ছে, ছেলের খরচ দিচ্ছে, বাড়ির খরচ দিচ্ছে, নিজের খরচ চালাচ্ছে, তারপরে গিয়ে আমাকে 500 টাকা হাতে দিচ্ছে। এটা আমার মাসের খরচ। এখানে আমি তাদের কাছে কি ডিমান্ড করতে পারি? এমনি আমার ডিমান্ড করা আছে কিছুই নেই, আমার কিছুই লাগে না। আমি বাড়িতেই বসে থাকি। আমি যখন চাকরি বাকরি করতাম তখন হয়তো আমার জুতো লাগতো বা কিছু। হ্যাঁ, জুতো এমন নেই আমার কাছে নেই, দেখো জুতোর ভান্ডার দেখো, ওই দেখো, চলো তোমার জুতোর ভান্ডার দেখিয়ে আসি। অনেকখানি লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। টিলনাও আমি এখন এই জুতোগুলো পরি। এই জুতো দুটো আমার হাজবেন্ডই কিনে দিয়েছিল, বাকি সব জুতোই আমার। বুট রয়েছে, এই দেখো এই বুটগুলো দেখো, হিলস দেখো। এই হিলসের জন্য আমি কিন্তু করতে পারি না, আর আমি এখন কোথাও যাচ্ছিও না। তো জিন্সের সাথে পরা, জিন্স আমি পরা ছেড়ে দিলাম। এই জুতোগুলো দেখো, আমার খুব ফেভারিট জুতোগুলো, সব ধুয়ে পরিষ্কার করে রাখা, এখনো বক্সের মধ্যে রাখা হয়নি। এটা তোমার বিয়ের জুতো। এই জুতোগুলো দেখো, যেমন কিনেছিলাম তেমনই পরে রয়েছে, পরা তো হয়নি, 1 2 বার পরেছি হয়তো। তো এই জুতোগুলো আমার কাছে রয়েছে এখনো পর্যন্ত। তো আমি আর নতুন শু আমি ঈদে কিনলাম না। হ্যাঁ, দুটো জুতোর আমি ডিমান্ড করছিলাম, তো দেখলাম এই জুতোগুলো শ্বশুরবাড়িতে আছে, একদম নতুন। তো দেখো কিছুই হয়নি, আমি এগুলো নিয়ে চলে আসলাম। অভাব এই মুহূর্তে আমার কোনো কিছুই নেই, খাওয়ার অভাব নেই, থাকার অভাব নেই, শুধু হ্যাঁ একটু বাড়িটা নিয়ে একটু প্রবলেম। সবাই এখন আমার বাড়িটাকে নিয়ে ভাবে যে ব্যাকগ্রাউন্ডটা এরকম কিভাবে থাকে না থাকে। একটু কষ্ট নেই, কেন বলছি? আমি জানি আজ নয়তো কাল আমার বাড়ি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যদি চাই হাজবেন্ডের কাছে থাকতে ব্যাঙ্গালোরে, তো সেখানেও যেতে পারি। সেখানে এখন যাওয়া সম্ভব না এটুকু বাচ্চা শিশুকে নিয়ে। আর সেকেন্ড হচ্ছে আমার বড় নিজে দুটো বাড়ি। তো এক বাড়িতে বাবা মা থাকে, একটা বাড়ি খুব ফাঁকাই রয়েছে, চাইলে আমি সেখানেও থাকতে পারি, কিন্তু আমার হাজবেন্ড সেখানে রাখবে না। কারণ সেটা একটা পাড়ার মধ্যে পড়ে যাচ্ছে। ও এমনি জানে পছন্দ করে না যে আমার বউ ওখানে থাকবো, আমি নিজে পছন্দ করি না যে সেখানে গিয়ে থাকবো। পড়ে আছে তো আজকে প্রায় 10 বছর হয়ে গেল, ওই বাড়িটা পড়ে রয়েছে। মানে আমার কাকা শ্বশুররা যেখানে থাকে সেখানে আমার বরের বাড়ি রয়েছে, কিন্তু সে বাড়ি তালা মারা। তো থাকা হয় না। মোটামুটি যারা আমার চেনে জানে, তারা জানে যে হ্যাঁ আমার বরের আরো একটা বাড়ি আছে, তো সে বাড়িতে এখন আর থাকা হয় না।
আমি কোনদিন আটপোস তার ঘর রুম দেখিনি। এখন নাকি তো এই রুমের মধ্যে খাট আছে, তার পড়ার টেবিল আছে, তার জিনিসপত্রগুলো আছে এখনো, কিন্তু আমি কোনদিনও যাইনি সেই বাড়িতে। হ্যাঁ, কাকা শ্বশুর বাড়িতে ২-৩ বার গেছি, কিন্তু আমার পার্টিকুলার বর যে বাড়িতে থাকতো, বরের যে ঘর, শাশুড়ির যে ঘর, সেই ঘরগুলোতে আমি এখনো যাইনি বা বাড়িতে আমি এখন পা দিইনি। তো সেখানে একটা বাড়ি পড়ে রয়েছে। তো থাকার জায়গার অভাব আছে নাকি মানুষের? আর অহংকার কিসের এত অহংকার যে আমার মানে দেখাতেই হবে। আমার কিচ্ছু নেই। আমার সত্যি বলছি, আমার কিচ্ছু নেই। আমার কিচ্ছু লাগেও না। তাই ৳৫০০ আমার কাছে অনেক থাকবে পড়ে। ও আমাকে বলছে এমার্জেন্সি যেহেতু তোমাকে দিয়ে রাখলাম। আর হ্যাঁ, আমি ওকে ডিমান্ড করি না। হ্যাঁ, মাঝে, মাঝে হয়তো ফোনে রিচার্জটা করার জন্য ওকে ডিমান্ড করি। মা যখন করে দেয় না তখন খুব রাগ হয়। তখন আমি ফেসবুকে পোস্ট করি যে আমার কোনো খরচা দেয় না, আমার খাওয়া খরচ দেয় না, আমার এই করে না, আমার ও করে না। করি তখন রাগের মাথায় করি যে আমার রিচার্জটাও করো না। আমি তো ডিমান্ড কিছুই করি না, তো আমার রিচার্জটা করে দিল না। ওকে আবার বলছিল না করে দেবো না। জিনিসটা রাগ যে আমার টাকায় তুমি রিচার্জ করবে, আবার আমার নামেই বদনাম করবে। তো এটা হচ্ছে রাগ। তবে হ্যাঁ, রিচার্জ করে দেয়। কারণ আমি তখন বেকার। হ্যাঁ, বেকার বলব না। এই যে ভিডিও পোস্ট করছি না, এর থেকে মাসে ২-৩ হাজার টাকা আমার হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার আমি পাই না, আমি নিইও না। তো এই ২-৩ হাজার টাকা থাকে আমার কাছে। তখন ওই জমিয়ে-টমিয়ে নিয়ে ওই মেয়ের যেমন অন্নপ্রাশন করলাম ৩২,০০০ টাকা খরচা করে, সেটা তো আমার টাকা থেকেই করেছি। ওখানে হাসব্যান্ড ৳১ নিই না, বা কিছু কিনতে হলে তখন কিনি। আর রইল সোনা দানা, এত সোনা দানা আমি লাইফে দেখেছি না। তো এখন আর কোনো ইন্টারেস্ট নেই সোনা দানার উপরে, কারণ হিসাব দিতে হবে উপরে গিয়ে। আর মেয়ের জন্য বানাবো। আর এখনো হাসব্যান্ডকে বলছি যে আমার কিছুই দিতে হবে না, আমার কিছুই লাগবে না। আমি কোথায় যাই যে আমাকে ভালো, ভালো ড্রেস পরতে হবে, ভালোভাবে সাজতে হবে। সাজটা হারাম যদি আমি হাসব্যান্ডকে না দেখাতে পারি বা অন্য কাউকে দেখাই। তো সেটা আমার কাছে ঠিক লাগে না। আমি সাজতে পছন্দ করি না। আমি সিম্পলি ঠিক আছি। তোমরাই বলো আমি সিম্পল ঠিক আছি কিনা। আর আমার এই গ্ল্যামারটা অন্যের জন্যই থাকুক তোলা। ও বাড়ি আসলে আবার একটু সাজবো, ব্যাস এটুকুই। আর আরে আদার্স না। ও আমার এমনিতেই এই পাগল লুকে ও ফিদা। আমার কোনো টেনশন নেই যে আমি ওকে সেজে টেজে গেলাম না, আমি ওকে ঠিকমতো প্রেজেন্ট করলাম না ওর সামনে, ও নারাজ হবে বা অন্য মেয়েদের চলে যাবে, অন্য পরিবেশে চলে যাবে। এসব নেই। এসব আমার হাসব্যান্ডের নেই। হাসব্যান্ড একদম পুরো পিওর আমারই আছে, আমারই থাকবে। তো এসব নিয়ে চিন্তা আমার করে না। হ্যাঁ, আমার হাসব্যান্ড অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, অনেক বড় র‍্যাংকে চাকরি করে, ৳১.৫ লাখ উপরে সেলারি পায়। সব মানছি আমি, হাই র‍্যাংকের অফিসার। ঠিক আছে? তো এসব হচ্ছে মানে জাস্ট দুনিয়ার মোহমায়া। আমি আমার চরিত্র কিরকম ঠিক আছে বা আমি কিভাবে চলছি সেটা হচ্ছে আমি নিয়ে যাবো। সেটা আমার হিসাব হবে। বাকি আদারওয়াইজ ক টাকা ইনকাম করলাম, ক টাকা খরচা করলাম, কত টাকা দেখালাম যে আমি ফৌজির বউ, আমার হাতে সোনার বালা আছে, আমার আছে, এই গয়না আছে, এই বাড়ি আছে, এসব না ভাই। আমি কয়দিন ভিডিও পোস্ট করেছি আমার শ্বশুরবাড়ির ভিডিও। মোটামুটি সবাই দেখে নিয়েছো। কারণ আমার সিসিটিভি ভর্তি না, সবাই দেখতে চায় যে শ্বশুরবাড়ি কিরকম, আমার বর কিরকম, শ্বশুরবাড়ি কিরকম। তো আমি তো দেখাই তো যে হ্যাঁ দেখো আছে। মিথ্যা কথা বলি না। ১,২০,০০,০০০ টাকার বাড়ি ওইটা। ডিমান্ড বাড়ি। ঠিক আছে? তো আমি অত দেখি না, যাই হোক না কেন, বাড়িতে এসি থাকতে, এত সুন্দর আমার বেডরুম থাকতে আমি পড়ে থাকি এরকম টিনের বাড়িতে। আমার ভালো লাগে। এটাই আমার কাছে এখন ঠিক আছে। আমার বাবা এখানে রয়েছে। আমার জন্য আমার বাবা নিজের বাড়ি বিক্রি করে দিতে পারে। তো সেটা আমার কাছে অনেকখানি। কটা বাবা এরকম করে বা কটা বাবা এখনো পর্যন্ত খায়। এই তো আমার কথা হচ্ছিল যে আমি চাকরি জয়েন করবো এটা নিয়ে। তো হয়তো ২-৩ মাসের মধ্যে হয়তো চাকরি জয়েন করে যেতেও পারি। যদি হাসব্যান্ড রাজি থাকে তো। আমি তখন প্ল্যানিং করছি আরেকটা বেবি। তো জানি না কি হবে আমার। আমি এখনো ভাবতে পারছি না যে আবার এখন একটা বেবির কথা মানে ভাববো বা কিছু করবো। এই যে এর মধ্যে দিয়ে গেছে মাসের যে খরচ প্রত্যেকটা মেইল। আমি ভিডিওটা হয়তো একটু অন্যরকম নিয়ে আসছি বা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। আমি জানি ভিডিওটা এখানে অনেক সিসিটিভি ক্যামেরা চলে আসবে। তো ট্যাগে দিয়ে গেছে ৩ টে, যেগুলো আমার লাগে। তো এগুলো করে দেয়। এগুলো আমার হাসব্যান্ড করে। এগুলো দায়িত্ব। এজ এ হাসব্যান্ড এর যে দায়িত্ব হয়। আর হ্যাঁ, এই মুহূর্তে যদি আমি আবার কনসিভ করে যাই সেটা আমার জন্য হয়তো খুব খারাপ হবে। কারণ আমি চাইছি না। সেটাও দিয়ে গেছে, যেহেতু বাড়ি এসেছিল। তো ২.৫-৩ মাস পর বাড়ি আসে, এটা বাই মিস্টেক হতেই পারে না হতে পারে। যদি গুড নিউজ আসে অবশ্যই জানাবো। আর যদি না আসে সেটাও জানিয়ে দেবো। সে তো আমার পোস্ট দেখলেই বুঝে যাবে। তবে হ্যাঁ, যে যা হবে উপরওয়ালার দান। উপরওয়ালা আছে মাথার উপরে। উনি সবটা দেখছেন, উনি সবটা জানেন। ব্যাস এটাই বলব যে আমি যেমনই থাকি না কেন প্লিজ দয়া করে কেউ তোমরা এতটা কুয়েসরে নিয়ে এসো না যে এ খারাপ আছে, ভালো আছে, হ্যাঁ, আমি যেমনই আছি না কেন, আমার হালে আছি। আমি লিড করছি আমার লাইফটা, তাই না? আমি তো কারো ক্ষতি করছি না। আমি কাউকে দেখতেই যাচ্ছি না কে কেমন লাইফ করেছে, কে কি খাচ্ছে না খাচ্ছে। আমি যা খাচ্ছি আমি সেটা পোস্ট করি। আমার যেটা ভালো লাগে সেটা আমার ডেইলি লাইফ, আমার কনটেন্ট সেটাই পোস্ট করি। কিন্তু এটা না যে এখানে কিছু শত্রু আছে যারা আমাকে শত্রু ভাবে বা আমার শত্রু আছে তারা কন্টিনিউয়াসলি আসবে, দেখবে, ঘাঁটবে। কেন ভাই? এত কিউরিওসিটি কিসের? আমি তো তোমার লাইফ দেখতে যাচ্ছি না তুমি কেমন আছো, কি করছো, তোমার বাচ্চাকে নিয়ে। তোমার বাচ্চা কত বড় হলো, কেমন দেখতে হলো, কতটা সুন্দরী হলো বা খারাপ দেখতে হলো। একটা বাচ্চা কখনোই খারাপ হতে পারে না। যেহেতু আমি মা, আমার যেটা বাচ্চা আছে সব বাচ্চা একদম মানে সুন্দর পরী বা প্রিন্সেস বা তুমি যাই বলো না, মেয়ের কথাই বলছি, ছেলের কথা বলছি না। তো একটা কথাই বলবো, সবার লাইফে তোমাদের মতো করে থাকবো না। কাউকে হিংসা না, কাউকে জাজ না। যে যার লাইফ আছে কাটা দাও না। আমি বিন্দাস আছি, দেখো না। আমি বিন্দাস আছি বলে তো আমার দিন দিন আমার গ্ল্যামারটাই ৩০ বছর পার হয়ে যাওয়ার পর বাড়ছে। তাই না? হ্যাঁ, হয়তো একটু হেলদি হয়ে গেছে এখন। কিন্তু অতটা হেলদি না। যেমন আমার আফটার ডেলিভারি ওয়েট বাড়েনি। মানে আমি আমার প্রেগনেন্সিতে আমার 73 কিলো ওয়েট থেকে 79 পর্যন্ত বেড়েছিলাম। তো তারপর আবার আফটার ডেলিভারি 73 তে গেছিলাম। এখন 73 আছি 9.5 মাস পর। তো আমার তো কমছেও না বাড়ছেও না। আমি কি করব? এই যে ১ মাস রোজা ছিলাম। আবার কন্টিনিউ এই মাসে ৩ টা রোজা হয়ে গেল। তবুও আমার কমছে না। আমি কি করব? যদি না কমে জিম যেতে পারব না। কারণ সেটা হারাম হয়ে যাবে। এখন হারাম হালালটা প্রচুর পরিমাণে মেনে চলছি আমি। কারণ উপরে গিয়ে তো কৈফিয়ত দিতেই হবে না। তো এর জন্য হারাম হালালটা বেড়ে চলছি। হ্যাঁ, চাইলে আমি হয়তো জিম করতে পারতাম। কিন্তু জিম করব না, এক্সারসাইজ করব। হাসব্যান্ড বলেছে একটু ওয়েটটা কমাতে। কারণ আমার হাইট হচ্ছে 5.5 হাইটে 65 কিলো ইজ ইনাফ। তো আমাকে এতটা কমাতে হবে। কমিয়ে ফেলবো আশা করি। একটু ডায়েট করলে হয়ে যাবে। কারণ প্রচুর পরিমাণে তো আমি আলু খাই। আলু খেয়ে আজ পর্যন্ত আমার না ওয়েট বেড়েছে না কমেছে। একটু চিনি বেশি খাই আমি। চিনিটাকে মিষ্টি খাই না। আর এই ভাত খাওয়া কমাতে হবে। মানে ভাতের জায়গায় রুটির জায়গায় অন্য কিছু খেতে হবে, যেগুলো খেলে পরে ডায়েট হয়। তো আমি সেটা করব। ভিডিওটা আজকে অনেকখানি লেন্দি হয়ে গেলাম। কিন্তু কিছু মানুষের জবাব দিতে আসলাম। প্লিজ দয়া করে তোমার এই আমাদের স্টোরিতে দেখা যায় না নন ফলোয়ার গুলো আসছো তোমরা যে আমার প্রোফাইল চেক করতে বা আমার বরের শত্রু যারা আছো বা আমার শত্রু যারা আছো, মানে আমাকে যারা শত্রু মনে করো বা পাপুর লাইফে কি চলছে, পাপুর বইয়ের লাইফে কি চলছে সেটা জানতে হবে তোমাদেরকে। তো জেনে নাও না। জেনে দেখো, দেখে না কি পাচ্ছ, দেখি তোমাদের কি হচ্ছে। এর থেকে বরং নিজেকে টাইম দাও না, নিজের পরিবারকে টাইম দাও, নিজেকে সময় দাও, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, নিজে কিছু করার চেষ্টা করো। অন্যের লাইফে দেখে তো কি হচ্ছে। আমি ভেবে পাচ্ছি না আমাকে আমার
আমার পোস্টগুলো নন ফলোয়ার কাছে যাক, আমি চাই আমি ভাইরাল হতে, আমার পোস্ট ভাইরাল হতে। কিন্তু তার মানে এটা না যারা শত্রু তারা বারবার এসে রিচেক করবে, আবার হাজবেন্ডকে ফোন করে দেখবে, তোকে তোর মেয়েকে দেখলাম তোর বাবার কাজে চলে বেড়াচ্ছে, বা তোর বউকে দেখলাম এটা করছে, তোর বউকে দেখলাম। পাপুর বউ কি করছে? পাপুর বউ পালিয়ে যাচ্ছে না, বা রাত কাটিয়ে যাচ্ছে না, বা পাপুর বউ কোনো নেগেটিভ পোস্ট করছে না, বা কাপড় খুলে নাচছে না, যেগুলো করে মানুষ ভাইরাল হওয়ার জন্য। পাপুর বউয়ের একটা মানে আলাদা একটা ইমেজ আছে, পাপুও সেই কাজগুলো করবে না, ঠিক আছে? আর পাপু এমন কোনো কাজ করবে না যে পাপুর বউয়ের ইমেজটা ডাউন হয়ে যায়। তো আমার লাইফ তো এখন বেস্ট চলছে, বিন্দাস চলছে। আমার হাসি দেখে বুঝে যাবো, আমার কখনোই বুঝে যাচ্ছে। যারা যারা ভিডিও দেখবে তাদের সবাই একটা কথাই বলবো, কারোর লাইফ নিয়ে পড়ে থাকবে না। নিজের লাইফটা লিড করো, নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাও, নিজের মতো করে এগিয়ে নিয়ে যাও। কে কি করছে, কি না করছে, কার লাইফ কেমন চলছে, কার লাইফ বন্ধ হয়ে গেছে, কে ভাঙা বাড়িতে থাকে, কে তিনতলা বাড়িতে থাকে, এইসব দেখতে যেও না। নিজে কি করছো, নিজে যদি ক্ষমতা থাকে 1 পয়সা ইনকাম করার, তো ইনকাম করো, বা চাকরি জয়েন করতে পারলে চাকরি করো, বা নিজে যা যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে থাকো। বা যদি কোনো যোগ্যতা না থাকে, ওই রান্না বান্না করে থাকো, ঘরের কাজে থাকো, বাচ্চা কাচ্চা সামলা, কিন্তু পরের পরিবারে পরের ফ্যামিলিতে কি হচ্ছে ওসব দেখতে যাবে না, ঠিক আছে? ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখন বকতে বকতে দুপুর হয়ে গেছে, খাবো আমি। আমার ফ্রিজে অনেক ভালো ভালো খাবার আছে, বাবা মা খুব অসুস্থ, আজ 5 দিন ধরে খুব জ্বর বাবা আমার, কালকে থেকে আমাকে কাজ করতে হচ্ছে। তারপর কালকে আবার ইনভাইট করে বড়মশাইকে ওনার 3-4 জন বন্ধুকে খাইয়েছি। 2 জন বন্ধু বলতে খুব ক্লোজ ফ্রেন্ড, একজন হচ্ছে মসজিদের ইমাম, আর ওনার ছেলে এসেছিল, হাজবেন্ড এসেছিল। তারপরে আর 2 বন্ধু এসেছে, সবাইকে খাইয়েছি, অনেক আপ্যায়ন করেছি। আজকে হাজবেন্ড চলে গেল, সকালবেলা দেখা করতে এসেছিল আমার সাথে, মেয়ের সাথে দেখাটা আবার চলে গেছে, এখন ফোন করতে হবে, তারপর আমি খেতে যাবো। তাই বেশি বকতে পারছি না, নেক্সট ভিডিওতে আবার আসবো, আবার তাদেরকে দেখাবো। এবার যদি তাদের দেখা বন্ধ না হয়, তাহলে আমি প্রত্যেকটা মানুষকে স্ক্রিনে তুলবো, তুলে তুলে বলে দেবো যে এ হচ্ছে আমার এই করেছে, অমুক আমার সাথে তাই করেছে, অমুকটা সে অমুকটাকে। এই আমরা এই ভিডিওটা না নিয়ে আসি, তাই জন্য সাবধান হয়ে যাবে। ঠিক আছে, কথা বাই।